সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা জানেন আগামী সোমবার 17ই নভেম্বর বাংলাদেশে হাইকোর্টের সমমানের একটি বিশেষ আদালতে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে একটি জাজমেন্ট আসবে। এই জাজমেন্টে কার বিরুদ্ধে আসবে? তিনজন মানুষ, তাদের মধ্যে একজন পুলিশ অফিসার আবদুল্লাহ আল মামুন, তিনি হচ্ছেন রাজ সাক্ষী। আর দ্বিতীয়জন, তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লম্বা সময় ধরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর তৃতীয়জন যিনি, তিনি হচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করা, বাংলাদেশের লম্বা সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই তিনজন মানুষের মধ্যে একজন পেশাজীবী, অর্থাৎ তিনি তার পুলিশি দায়িত্ব পালন কাজে ব্যস্ত ছিলেন, আর বাকি দুইজন সারা জীবন ধরেই রাজনীতির সাথে জড়িত। অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি, বাংলাদেশের মানুষের মুক্তির রাজনীতি, অর্থনৈতিক মুক্তির রাজনীতি, এবং এই সমাজটাকে একটা দরিদ্র সমাজ থেকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার সারথি। এখন আপনারা জানেন যে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? মার্কিন গোয়েন্দা সংস্থার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল। সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমেরিকার ডিপ স্টেট কোটি কোটি টাকা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে এনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে। সেই ডিস্ট্রিবিউট করে বদ্ধজীবী থেকে বুদ্ধিজীবী, আদাজীবী থেকে পেশাজীবী, মাস্টার থেকে প্রফেসর, সবাইকে কেনার চেষ্টা করেছে। বিভিন্ন বাহিনীর মানুষকে কেনার চেষ্টা করেছে। কিনে তারা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটিকে উল্টো রথে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফলও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। আপনারা জানেন 60-এর দশকে এবং 70-এর দশকে আমেরিকা তখন ভয় পেত যে কমিউনিজমের সাথে সম্পর্ক আছে এরকম রাষ্ট্র, যারা ন্যাম, জোট নিরপেক্ষ, নন অ্যালাইন্ড মুভমেন্ট, জওহরলাল নেহেরু, ডক্টর নক্রুমা, ডক্টর আহমেদ সুকন্ন, ডক্টর আনসান, আলেন্দেজ, এরা সবাই এই নন অ্যালাইন মুভমেন্টে, বঙ্গবন্ধুও সেখানে ছিলেন। এই নন অ্যালাইন মুভমেন্টের যারা কিউবাপন্থী ছিল, রাশিয়াপন্থী ছিল, চৈনিকপন্থী ছিল, তাদেরকে হত্যা করার জন্য আমেরিকা কিন্তু পরিকল্পনা নিয়েছিল। এবং আপনারা দেখেন ডক্টর আনসান, যে আপনারা জানেন যে বার্মার জাতীয়তাবাদী নেতা, তাকে আমেরিকা হত্যা করেছে, হত্যা করিয়েছে সিআইএ। তারপর আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকন্ন, যিনি সেই দেশের জাতির পিতা, তাকেও, ডক্টর আনসানকেও এই সুহার্তকে দিয়া, এই ডক্টর আহমেদ সুকন্নকে হত্যা করিয়েছে আর্মি দিয়ে, সুহার্তকে দিয়ে, যিনি দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া শাসন করেছে। তারপর আপনারা জানেন গানার নক্রুমা, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এই আমেরিকার সিআইএ। তারপর আপনারা আরেকজনকে জানবেন, প্যাট্রিক লুমুম্বা, তার বাড়ি হচ্ছে কঙ্গো, যেটা পরবর্তীতে মোবুতু দীর্ঘদিন শাসন করে নাম বদলাইয়া জায়ের করেছিল। সেই কঙ্গোর সেই অবিসংবাদিত নেতা প্যাট্রিক লুমুম্বা। তারপরে হত্যা করা হয়েছিল চিলির আরেকজন দেশপ্রেমিক মানুষ, আলেন্দেজ। এই যে বললাম, তারপরে কাকে হত্যা করলো? তারপরে হত্যা করলো বঙ্গবন্ধুকে। তার মানে হচ্ছে এই পুরা বিশ্বে যারাই আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে, রাশিয়ান ব্লক বা কমিউনিস্ট ব্লকের দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে বা তার জাতিকে কমিউনিজম চিন্তা চেতনায় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকেই কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে। পরবর্তীতে আমেরিকা তাবেদারকে বসিয়েছে, অর্থাৎ দেশপ্রেমিককে হত্যা করে সেখানে তাবেদার সরকার বসিয়ে আমেরিকা পুরো বিশ্বটাকে তার বাপ দ্বারায় ক্যাপচার করে নিয়েছে। তো এখন
2000 সালের পর বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। কমিউনিকেশন, ট্রান্সফরমেশন, টেকনোলজি এবং নানান অর্থনৈতিক মানে প্র্যাগম্যাটিজমের কারণে পৃথিবীর চিত্র বদল হয়ে গেছে। তো মিডল ইস্টের উত্থান সেটাও একটা বদলের কারণ, চায়নার উত্থান সেটাও একটা কারণ, ভারতের উত্থান সেটাও একটা কারণ, এবং ইউরোপে রেনেসা তো সেই 1400 সাল থেকেই। এরপর আমেরিকা 2000 সালে বসে চিন্তা করলো যে এখন তো বিশ্ব পরিস্থিতি বদলে গেছে, আমরা এখন আর দেশ দখল করবো না, তাহলে আমরা কি করব, দেশকে সার্ভিলেন্সে রাখবো। তো সার্ভিলেন্সে রাখার জন্য আমেরিকা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের গাঁটি বসিয়েছে, ওখানে থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করে, শোষণ করে, মানে সার্ভিলেন্সের মধ্যে রাখে এবং থ্রেটের মধ্যে রাখে। তো এখন পৃথিবীতে 2000 সালে আমেরিকা যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টে বলা হলো যে আগামীর পৃথিবী এশিয়া কেন্দ্রিক, কেননা পৃথিবীর সবচাইতে মানে বেশি মানুষের দেশ ভারত এবং চায়না। আর অর্থনীতির দিক থেকে পৃথিবীর 5টি দেশের মধ্যে 3টি দেশ হচ্ছে চায়না, জাপান এবং ইন্ডিয়া। তাহলে অর্থনীতিও যদি বোঝেন তাহলে পুরো পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ সেখানে। আর যদি মানুষের দিকে হিসাব করেন, শুধু ওই 2-3টা দেশ মিলিয়েই কিন্তু পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ। তাহলে এখন পৃথিবীকে যদি কন্ট্রোলে রাখতে হয় আগামী 100 বছর, অর্থাৎ 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত, এই 100 বছর যদি আমেরিকা কন্ট্রোল করতে হয়, তাহলে তারা ডিপ স্টেট পলিসি, অর্থাৎ আমেরিকা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করেছে। আমেরিকার যে সরকার, সেই সরকার পরিচালনা করে তার দেশের অ্যাডমিনিস্ট্রেশন, আর ডিপ স্টেট পরিচালনা করে সারা বিশ্বে কোথায় কোন কুতুবকে দিয়া দেশপ্রেমিককে শেষ করে সোরবাট পার্কে বসাইয়া তাদের স্বার্থটাকে হাসিল করে নিতে পারবে, মানে রাজাকার বসাবে, অর্থাৎ মির্জাফর বসাবে, যারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে। এই রকম একজন লোক আমেরিকা কিন্তু বাংলাদেশের জন্য 2001 সাল থেকে তৈরি করার চেষ্টা করছে, আর সেই লোকটি হচ্ছে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানাভাবে ভাগিয়ে আনতে চেষ্টা করেছে। এবং বাংলাদেশে আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশকে সার্ভিলেন্স পয়েন্ট নিতে চায় এই কারণে যে চায়নাকে, ইন্ডিয়াকে এবং জাপানকে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে, মিয়ানমার সহ বাংলাদেশ সহ এই অঞ্চলকে যদি কন্ট্রোলে রাখতে হয়, তাহলে বঙ্গোপসাগর হচ্ছে সবচাইতে সুবিধাজনক একটি জায়গা। এখানে যদি আমেরিকার একটি সত্য নৌবহর ঘাঁটি থাকে, এটি নৌঘাঁটি থাকে, যেখান থেকে চায়নাকে অ্যাটাক করতে পারবে, ইন্ডিয়াকে পারবে এবং ভারতকে পারবে, পাকিস্তানকে অথবা বাংলাদেশকে, মিয়ানমারকে আক্রমণ করতে। সেই জন্য তারা এই জায়গাটি চাচ্ছিল, কিন্তু প্রধানমন্ত্রী রাজি হয়নি। তাই আমেরিকা ওই ডিপ স্টেট পলিসি গ্রহণ করে বাংলাদেশে অবৈধভাবে টাকা ঢুকিয়ে এই চামার কামার কুমারদেরকে কিনে বাংলাদেশটাকে একটা মেটিকুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, যারা বাংলাদেশটাকে একটা উন্নত দেশে পরিণত করার শপথ নিয়েছিল এবং নিয়ে যাচ্ছিল, তাদেরকে পরাজিত করার একটা নীল নকশা আঁকে। এবং সেই মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, কিন্তু তাকে ক্ষমতার থেকে চ্যুত করে দেশ থেকে বিতাড়িত করেছে। ভারত পাশে থাকার কারণে তিনি বেঁচে গেছেন, না হয় তাকে কিন্তু হত্যা করা হতো। তো এমন অবস্থায় এখন তাকে যখন আমেরিকা হত্যা করতে পারেনি, এখন রাজাকাররা চিন্তা করলো, আলবদররা চিন্তা করলো, 71 সালে আমরা বলেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ রং, এই রং প্রমাণ করতে হবে কিভাবে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেব। আপনারা জানেন এই সোমবারে যে রায়টি হতে যাচ্ছে, এই রায়টি এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য রাজাকারদের এই আদালতকে বেছে নেওয়া হয়েছে। এখন কি কারণে এই আদালতটি অবৈধ, অসাংবিধানিক এবং আইনের নামে বেআইনি অবস্থা, এবং এটা কোনোভাবেই এই আদালত চলতে পারে না। আদালত কি অবৈধ না? আদালত অবৈধ না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিচারটি করা হচ্ছে, এই বিচারটি অবৈধ। কেন অবৈধ? আপনি দেখেন, বাংলাদেশে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো সরকার ছিল না, যার কারণে পাকিস্তানি বাহিনী, তাবেদার বাহিনী, যখন এই দখলদার বাহিনী আমাদের দেশটাকে যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, এই দেশের রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, তারপরে জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ, এবং তার সাথে ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের নারীদেরকে গনিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। 1 কোটি মানুষকে দেশান্তরিত করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল। কোনো হিন্দুর ঘরবাড়ি বাকি রাখে নাই, সবাইকে জ্বালায়া পোড়ায়া শেষ করছে।
এমতো অবস্থায় যখন স্বাধীনতা আসে, আমাদের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে এই 1971 সালে মহান মুক্তি সংগ্রামী দেশের বিরুদ্ধে গিয়ে যারা নির্বিচারে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছে 9 মাস জুড়ে এই যুদ্ধ সংগ্রামে, তাদের বিচারটি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এবং সেই আইনের প্রিপেস মুখবন্ধে বলাই আছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে। তাহলে দেখেন, এখন এই আইনটি যে সে মানে 71-এর জন্য করা, সেখানে বলা, তাহলে আপনি 24-এর বিচার কি করে হয়? ওই সময় তো যুদ্ধ ছিল না, দেশ বদলেনি, পতাকা বদলেনি, মানচিত্র বদলেনি, সংবিধান বদলেনি, সবই তো আগের মতো। তাহলে আপনি বিচারটা করছেন কি করে? করছেন গায়ের জোরে। এক, অর্থাৎ এই আইনে এই বিচার চলে না, প্রথম কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে, এই যে আদালত, এই আদালতে বিচারকের পাশাপাশি রাষ্ট্রপক্ষে থাকে প্রসিকিউশন টিম, আর আসামির পক্ষে থাকে আসামির ডিফেন্স টিম। আসামি যদি না থাকে, সেইখানে রাষ্ট্র কিন্তু একজনকে ডিফেন্সের জন্য মনোনয়ন দেন। এখন আসামি পক্ষের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার একটি ভিডিও ক্লিপস আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে, স্যার, আমি যদি আমার আসামিকে নির্দোষ খালাস না চাই, তাইলে তো মানুষ বলবে আমিও মৃত্যুদণ্ড চাই, তখন আপনারও বদনাম আমারও বদনাম, তার মানে ভাগে যোগে খাই, বুঝছেন তো? এরপরে তাইজুল হচ্ছে রাষ্ট্রপক্ষের মানে প্রসিকিউশন টিম। এই তাইজুল কার ছিল? সে সাইদি, গোলাম আজম, নিজামী, এই এদের যখন যুদ্ধাপরাধের বিচার হয় তখন তিনি তাদের যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। সুতরাং তিনি এখন জাম্প করে কোন দিকে আসলেন? রাষ্ট্রপক্ষে আসলেন। কারণ তখন ছিল রাজাকারদের অ্যাকচুয়াল যুদ্ধাপরাধীদের বিচার, সেই জন্য তিনি যুদ্ধাপরাধীদের আদর্শের মানুষ, যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন। আর এখন তিনি সাইড চেঞ্জ করে রাষ্ট্রপক্ষে আসলেন, কেননা এখন অপরাধের বিচার হচ্ছে মুক্তিযোদ্ধাদের। কারণ কামাল ভাই একজন মুক্তিযোদ্ধা, আরও কয়েকজনের নাম আছে যাদেরকে আমি একে একে পরিচয় করিয়ে দিব, তারা সবাই মুক্তিযোদ্ধা। তাহলে বোঝেন, তাজুল সব সময় রাজাকারের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে, তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। 2, 3 নম্বর যে জিনিসটি, সেটি হচ্ছে, আপনি জানেন বাংলাদেশে কোনো বিচারকের বয়স যদি 67 বছর হয়, সুপ্রিম কোর্ট থেকে তিনি অবসরে যান, তার মানে 67 বছর বয়সের পর কোনো বিচারপতি কখনো সুপ্রিম কোর্টে জাস্টিস থাকতে পারেন না। হাইকোর্টের কথা তো বাদই দিলাম, সুপ্রিম কোর্টও থাকতে পারেন না। তার মানে এই যে জাস্টিস নজরুল ইসলাম, তিনি কিন্তু 73 বছর বয়স, তাহলে তিনি বাংলাদেশের আইনের ঊর্ধ্বে, অর্থাৎ বাংলাদেশের কোনো আইনকে তোয়াক্কা করা হয়নি। গোলাম মর্তুজা নামে আরেকজন, যিনি 2019 সালের 15ই জানুয়ারি তিনি অবসরে গিয়েছেন, 14ই জানুয়ারি। আজকে বহুদিন তিনি একটা ইউনিভার্সিটির ডিন, সেখান থেকে এনে, মানে তিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তাকে হাইকোর্টে বিচারে বসাই দিল। তার মানে হাইকোর্টের জীবনে একদিনও বিচার করার তার অভিজ্ঞতা ছিল না। আন্তর্জাতিক লেভেলের আপনি বিচার করবেন, সেখানে এমন বিচারক আপনি দিচ্ছেন যার জীবনে একদিনও বিচার করার অভিজ্ঞতা নেই। এক, দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে, হাইকোর্টে যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তখন বলা হয়, দেখা হয় যে আপনি নিয়োগের দিন থেকে 10 বছর সার্ভিস করার আপনার বয়স আছে কিনা, অর্থাৎ আপনার বয়স 57 বছরের নিচে থাকতে হবে। 57 বছরের উপরে হয়ে গেলে হাইকোর্টে সাধারণত কোনো বিচারক নিয়োগ দেওয়া হয় না, কারণ 10 বছর টেনিউর কমপ্লিট করার সুযোগ নেই, সেই জন্য এই বিচারক অযোগ্য। তৃতীয়ত, বিএনপির এক নেতা শামসুজ্জামান কদিন আগেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি মিছিল করেছেন, তিনিও একজন বিচারক। তিনি 6 দিন আগে হাইকোর্টে জাজ হয়ে এই ব্রাঞ্চের, এই ট্রাইব্যুনালের বিচারক হয়েছেন। তাইলে বোঝেন, জীবনে একটা বিচার করার অভিজ্ঞতাও তার নেই। অথচ নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, রুয়ান্ডা ট্রায়াল, তারপরে সিয়েরা লিওন ট্রায়াল, তারপরে আমাদের ক্যাম্বোডিয়া ট্রায়াল, যত জায়গায় ট্রায়াল হয়েছে সব জায়গায় ট্রায়ালে খুব অভিজ্ঞ বিচারক দিয়ে বিচার করা হয়েছে, যিনি জীবনে একটি মাত্র বিচারও করেননি, এরকম বিচারক দিয়ে করা হয়নি। কারণ এই বিচারটি তো আগে থেকে রাজাকাররা লিখে দিয়েছে, যার কারণে জাজমেন্ট যাই হবে এখানে কিন্তু ডিসাইডেড। তাই বিচারককে, লয়ারকে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে বোঝেন, ন্যাচারাল জাস্টিস বলেন, বায়াসনেস বলেন,
আপনি রুল অফ ল বলেন, কোনো জিনিসকে কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। ফাইনালি হচ্ছে এই যে বিচারটি চলছে, এই বিচারটি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকে বুঝতে হবে। এই বাংলাদেশটি যদি মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে এটি চলে যাবে 47-এর আগের বাংলাদেশে, যেটা ছিল সাম্প্রদায়িক শক্তির একটা বাংলাদেশ, যেটা ছিল মৌলবাদের একটা বাংলাদেশ, যেখানে মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করত। বাংলাদেশটাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সমস্ত জাজ অবৈধ নিয়োগ, বিচারকের পর প্রসিকিউশন অবৈধ নিয়োগ, এবং রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছে তারাও নিয়োগ, এটা হচ্ছে সুবিধাজনক একটা পর্যায়ে নেওয়ার জন্য, এবং যে আইনে বিচার করা হচ্ছে সে আইনটি এই বিচারের জন্য ফিট না। সব দিক বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ একদিন তার জবাব নেবেই। আমরা জানি আগামী সোমবারে এখানে একটি মৃত্যুদণ্ডের রায় রেডি করা আছে, সেই রায়টি দেবেন। আমরা ততক্ষণ অপেক্ষা করছি। আমি এই বিষয় নিয়ে টিআরটি, টার্কিশ ইন্টারন্যাশনাল চ্যানেলে এই 1 ঘন্টার একটি প্রোগ্রামে কথা বলেছি। সেখানে আপনারা আরও বিস্তারিত দেখবেন। ইন্টারন্যাশনাল কিছু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও সেখানে কথা বলেছেন, আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।